আরেক নাম ভূত.com with Russell. ওয়েলকাম ব্যাক। ঘন্টার তৃতীয় পর্ব আজকে আপনাদের শোনাবো। আশা করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। এই ঘন্টা নিয়ে আপনাদের অনেক আগ্রহ এবং অনেক দিন ধরেই আপনারা রিকোয়েস্ট করছিলেন যেন আমরা ঘন্টার তৃতীয় পর্ব বা ঘন্টার নতুন পর্ব নিয়ে আসি। আজকে সেই তৃতীয় পর্ব শোনাবো আপনাদের। আশা করছি ভালো লাগবে। ঘটনা শুরুর আগে একটু ছোট্ট করে বলে দেই, যারা ঘন্টা 1 এবং ঘন্টা 2 এখনো শোনেননি তারা ঘন্টা 3 শোনার আগে 1 এবং 2 শুনে আসবেন, তাহলে পুরো ঘটনাটি বুঝতে আপনাদের জন্য অনেক সহজ হবে। চলুন শুরু করা যাক। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আপনাদের কি মনে আছে, ঘন্টা ফিরে এসেছে ঘটনার শেষে আমি একটা কথা উল্লেখ করেছিলাম, যদি ঘন্টা আবার ফিরে আসে কোনোভাবে তাহলে কি আবার অনিলের জীবন দুর্বিষহ হয়ে উঠবে? সেই ঘন্টা কিন্তু আসলেই আবার ফিরেছে, তবে এবার হয়তো একটু অন্য রকম কিছু নিয়ে। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স, সবাইকে ঈদের অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। আমি তানভীর তুষার, ভূত.com এর মডারেটর ও অফিসিয়াল স্টোরি টেলার। এই ঘটনাটি আমাকে সংগ্রহ করে পাঠিয়েছেন সৌমিক দাস। কথা না বাড়িয়ে চলুন মূল ঘটনায় যাওয়া যাক। এর আগে আমি আপনাদের বলেছিলাম এই ঘটনার পরে অনিল একেবারে তার লাশ চুরির পেশা থেকে অবসরে চলে যায়। অনিল অবসরে যায় ঠিকই, কিন্তু এই পেশার লোভ তাকে বেশি দিন থামিয়ে রাখতে পারেনি। যেহেতু ঘন্টার প্রভাব তার জীবন থেকে একেবারে কেটে গিয়েছিল এবং আরো কোনো সমস্যা তার ছিল না, তাই সে সিদ্ধান্ত নিল আবার ফিরবে এই পেশায়। তবে এবার একটু অন্যভাবে। এবার লাশ চুরির বদলে অনিল সিদ্ধান্ত নেয় সে কবর থেকে কঙ্কাল চুরি করবে। অনেক দিনের লাশ কবরে পৌঁছে কঙ্কাল হয়ে যায়, আর তখনই অনিল তার এক সহযোগী সহ সেই লাশের কঙ্কাল তুলতে যায় রাতের আঁধারে। তারা 2023 সালের দিকে শুরু করে আবার এই কাজ। সবকিছু ঠিকঠাক চলছিল। প্রায় 3টি কঙ্কাল ঠিক মতো তুলে সেগুলো বিক্রিও করে ফেলে অনিল। কিন্তু এর কিছুদিন পরেই তার মনের মাঝে কেমন একটা অস্বস্তি কাজ করতে থাকে। মনে হতে থাকে আবার কিছু একটা ঘটবে, কিন্তু কি এমন ঘটতে পারে সেটা বুঝে উঠতে পারছিল না অনিল। এর মাঝে কেটে যায় আরো কিছু সময়। একদিন অনিলের দাওয়াত পড়ে পাশের বাড়ির এলাকার এক লোকের বাড়িতে। সেই দাওয়াতে যাওয়ার পরে অনিল তার নিজের মাঝে কোনো কিছুর একটা অস্বস্তি অনুভব করতে শুরু করে। সেখানে অনেকের সাথে কথা বলে। সেই অনুষ্ঠান শেষ করতে করতে বেশ রাত হয়ে যায়। অনুষ্ঠানে যেহেতু পূজার একটা ব্যাপার ছিল, সেখানে তার পরিচিত একজন ঠাকুর মশাইও ছিলেন। রাতে সেই বাড়ি থেকে অনিল যখন নিজের বাড়িতে ফিরেছিলেন তখন চারপাশে ঘন কালো অন্ধকার ছেয়ে গেছে। ধান ক্ষেতের মাঝ দিয়ে রাস্তাটা ধরে বাড়ির পথে হাঁটছে অনিল। এমন সময় হঠাৎ পেছনে একটা ডাক শুনতে পায় সে। মনে হলো পেছনে কেউ একজন তার নাম ধরে ডাকলো। অনিল তখন থেমে পেছনে তাকাতেই দেখল সেই ঠাকুর মশাই দাঁড়িয়ে আছেন সেখানে। ঠাকুর মশাই অনিলের দিকে এগিয়ে এসে বললেন, অনিল শোনো, তোমাদের বাড়ির ওদিকে আবার কদিন পরেই আমার একটা পুজো আছে, তো আমার এই পুজোর সরঞ্জামগুলো আবার এতটা পথ বয়ে নিয়ে বাড়ি যেতে হবে, আবার কদিন পরে আসতে হবে। এর চেয়ে তুমি যদি নিয়ে যেতে তোমার বাড়িতে, তাহলে আমি পরে গিয়ে তোমার কাছ থেকে নিয়ে নিতাম। এই কথা বলে ঠাকুর মশাই অনিলের দিকে একটা পাটের ব্যাগ এগিয়ে দিলেন। অনিল ঠিক আছে বলে ব্যাগটা ঠাকুর মশাইয়ের কাছ থেকে নিয়ে বাড়ির দিকে হাঁটা দিল। বাড়ি আসার পরে অনিলের রুমের পাশে থাকা অন্য একটা রুমে সেই ব্যাগটা টাঙিয়ে রেখে নিজের রুমে এসে শুয়ে পড়ল। কিন্তু ঠিক সেদিন রাতেই শুরু হলো এক অদ্ভুত ঘটনা। ঘুমের মাঝে অনিলের কানে হালকা একটা শব্দ ভেসে আসতে লাগলো। এই শব্দ খুব আস্তে তার কানে আসলেও শব্দটা যে খুব পরিচিত কিছু সেটা সে বুঝতে পারছিল। অনিল হঠাৎ ঘুম থেকে লাফ দিয়ে ওঠে। সাথে সাথেই শব্দটা যেন হাওয়ায় মিলিয়ে যায়, কিন্তু শব্দের কথাটা মনে হতেই বেশ ভয় পেয়ে যায় অনিল। পুরো শরীর যেন ঘেমে একাকার তার। কিন্তু ঘুম থেকে ওঠার পরেই শব্দটা থেমে যাওয়ার কারণে স্বপ্ন দেখছে ভাবল সে। কিন্তু তার সেই ধারণা খুব তাড়াতাড়ি ভেঙে গেল অদ্ভুত আরো একটা শব্দে। না, এটা কোনো স্বপ্ন নয়,
এটা এখন তার কাছে বাস্তব। সেই ঘরের চালের ওপর দিয়ে কিছু একটা দৌড়ে এদিক ওদিক যাওয়া আসা করছে, আর একটু পরেই ভেসে আসে মৃদু সুরে পরিচিত সেই ঘণ্টার আওয়াজ। ভয়ে যেন রক্ত হিম হয়ে যায় অনিলের। এত রাতে আবার সেই ঘণ্টার আওয়াজ কোথা থেকে? তার জীবন থেকে এই অভিশাপ তো মুছে গিয়েছিল অনেক আগেই। তাহলে কি আবার ঘণ্টা ফিরে আসলো? অনিল কি করবে বুঝতে না পেরে ভয়ে ভয়ে বের হয়ে আসে বাইরে। কিন্তু না, বাইরে তো তেমন কিছু নেই। সে আবার গিয়ে শুয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে সে এগিয়ে যায় তার রুমের পাশে থাকা আরেকটা ঘরের দিকে। তাদের বাড়িতে কাজ করার জন্য দূর থেকে কাজের লোক এসে এই ঘরে থাকে। এখন সেই ঘরে কাজের লোক নেই। অনিল সেই ঘরে তার পোষা ময়না পাখির খাঁচাটা রাখে। প্রতিদিন উঠে সেই ঘর থেকে সে ময়না পাখির খাঁচাটা বের করে বাইরে বারান্দায় রেখে দেয়। কিন্তু সেদিন সে পাখির খাঁচাটা বের করতে যে আকাশ থেকে পড়ল। খাঁচার মাঝে দুইটা পাখি মরে পড়ে আছে। সেই সাথে তার সেই রুমের মাঝে থাকা সব তেলাপোকা আর টিকটিকি মরে পড়ে আছে মেঝেতে। সে কিছুই বুঝতে পারল না কি হলো এই ঘরে। এমন সমস্যা তো আগে একবার হয়েছিল, তবে কি তেমন কিছুই আবার শুরু হতে যাচ্ছে? অনিল বেশ কিছু সময় এসব নিয়ে চিন্তা করল। তারপর চলে গেল তার কাজে, কিন্তু সে কাউকে কিছু বলল না এই ব্যাপারে। সেদিন রাতে ঘটল আরেকটা অদ্ভুত ঘটনা। মাঝরাতে মনে হলো তাদের গোয়াল ঘর থেকে কিছু একটার খসখস শব্দ ভেসে আসছে। সে উঠে আলো সাথে নিয়ে চলে গেল গোয়াল ঘরের দিকে, কিন্তু সেখানে গিয়ে সে দেখল সবকিছুই স্বাভাবিক। কিন্তু তাদের মহিষটা ঘরের মাঝে এক কোণে দাঁড়িয়ে আছে। তার চোখ মুখ দেখে মনে হচ্ছে সে কিছু একটা দেখে আতঙ্কে ভয়ে জড়সড় হয়ে আছে। অনিল যখন গোয়াল ঘরের দরজা লাগিয়ে আবার রুমের মাঝে এসেছে, ঠিক তখনই ভেসে আসতে লাগলো আবার সেই শব্দ। সাথে সাথে অনিল আবার দৌড়ে গেল গোয়াল ঘরের দিকে। এবার তার চোখ পড়ল অন্য পাশে থাকা ছোট একটা গরু বাছুরের দিকে। আগের বার সেটা খেয়াল করেনি। বাছুরের কাছ থেকে একটা রক্তের ধারা বয়ে আসছে দরজার দিকে। সে একটা চিৎকার করে এগিয়ে গেল সেদিকে। তার চিৎকার শুনে তার মা আর বোন দৌড়ে বের হয়ে আসলো ঘরের বাইরে। তারাও গোয়ালে এসে দেখল তাদের সেই ছোট বাছুরটা পড়ে আছে মেঝের মাঝে, কিন্তু তার মাথাটা গলার সাথে নেই। দেখে যেন মনে হচ্ছে কেউ এক টানে মুচড়ে ছিঁড়ে ফেলেছে মাথাটা গলা থেকে। বাছুরের জিহ্বাটা তখনও বের হয়ে আছে তার মুখের মাঝে, যেন জিহ্বাটা কামড়ে ধরে পড়ে আছে মাটিতে। সেই সাথে চোখ দুটো খোলা, আর তা যেন ভয়ে কেমন ফ্যাকাশে হয়ে গেছে। আর দেহের সাথে কাটা গলা থেকে তখনও যেন ফোঁটায় ফোঁটায় চুইয়ে পড়ছে রক্ত। এটা দেখার সাথে সাথেই সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়। যতই বাছুর হোক না কেন, এইভাবে গরুর ধর থেকে মাথা ছিঁড়ে ফেলা কোনো সাধারণ কিছুর পক্ষে কখনো সম্ভব নয়। ভয়ে অনিলের বোন দৌড়ে চলে যায় বাইরে। ভয় তারা কোনো মতে রাতটা কাটিয়ে ফেলে সেদিন। তবে কেন এমন হচ্ছে এর কোনো ব্যাখ্যা খুঁজে পায় না তারা। সকাল হলে বাড়ির পাশের এক পতিত জমিতে তারা বাছুরটা কবর দিয়ে আসে। এরপরে 2 দিন আর তেমন কোনো সমস্যা নেই। শুধু রাতের বেলায় অনিল শুনতে পায় ঘণ্টার একটা মৃদু শব্দ। তবে সেটা তার কাছে স্বপ্ন মনে হয়। আসলেই কি স্বপ্ন দেখে সে, নাকি জেগে জেগে উপলব্ধি করে, তা ঠিক বুঝে উঠতে পারে না। এর পরদিন রাতে অনিল আবার শুনতে পায় তাদের গোয়াল ঘর থেকে সেদিনের মতো শব্দ আসছে। এবার আর দেরি না করে সে তার মা আর বোনকে ডেকে নিয়ে আবার দৌড়ে যায় গোয়াল ঘরের দিকে। সেখানে যাওয়ার পরেই তারা যে জিনিসটা দেখতে পায়, তাদের মহিষটা গোয়াল ঘরের মাঝে দড়ি ছিঁড়ে দিকবিদিক শূন্য হয়ে ছুটে বেড়াচ্ছে এদিক থেকে ওদিকে। মনে হচ্ছে কিছু একটা দেখে প্রচন্ড ভয় পেয়েছে সে। তারা দরজা খুলে ভেতরে গিয়ে সেই মহিষকে ধরে আবার বেঁধে রাখতে গেলেই এক ঝটকায় মহিষ ছুটে বের হয়ে যায় গোয়াল ঘরের দরজা দিয়ে। আর কিছু বুঝে ওঠার আগেই অনিল পিছু নেয় সেই মহিষের। সাথে সাথে অনিলের মা আর তার বোন গোয়াল ঘর থেকে বের হয়ে কয়েকজন প্রতিবেশীকে ডেকে তোলে, আর তাদের জানায় মহিষ বের হয়ে গেছে ঘর থেকে। সবাই আলো হাতে ছুটতে শুরু করে।
অনিল আর মহিষটা যেদিকে ছুটে গিয়েছে সেদিকে যায় সবাই। এদিকে অনিল তখনও ছুটে চলেছে সেই মহিষের পিছু নিয়ে। মহিষটা তাদের বাড়ি থেকে বের হয়ে বিলের জমির মাঝ দিয়ে গ্রাম পার হয়ে ছুটতে শুরু করেছে। অনিল পেছনের দিকে তখন বেশ কিছু আলো দেখতে পাচ্ছে। সেই আলো হাতে অনেকেই তাদের বাড়ি থেকে বের হয়ে ছুটে আসছে তার দিকে। সামনের দিকে মহিষটা তখন আইল পথ ছেড়ে জমির মাঝে আবার এগিয়ে যাচ্ছে গ্রামের একটা কোণার দিকে। অনিলও তার পিছু পিছু ছুট লাগালো সেদিকে। মহিষটা যেদিকে দৌড়ে যাচ্ছে সেদিকটা গ্রামের শেষ মাথা, আর সেদিকে গ্রামের বাড়িগুলো পার করে বিশাল একটা পুকুর আছে। সেই পুকুর ঘিরেও গ্রামের মানুষের মুখে মুখে রয়েছে বিস্তর সব রহস্য। এবার অনিলের একা একা এদিকে আসা নিয়ে একটু ভয় করতে শুরু করলো। এর মাঝেই তার গা ছমছম করে উঠছে একটু। অনিল ভাবল সেই পুকুরের দিকে যাওয়ার আগেই ধরে ফেলতে হবে মহিষটাকে। এজন্য সে আরো জোরে ছুটতে লাগলো সেই মহিষের পিছু পিছু। অনিল প্রায় মহিষের কাছে এসে সেটাকে ধরে ফেলেছে। এদিকে তারা দুজনেই পুকুরের বেশ কাছে চলে এসেছে। এর মাঝেই আবছা অন্ধকারে অনিল একটা গাছের নিচে যেন কিছু একটার সাথে হোঁচট খেয়ে নিচে পড়ে গেল। তবে অনিল নিচে পড়ে যেতে গিয়ে শুধু এটুকু দেখল, তার মহিষটি এক লাফে পুকুরের পার বেয়ে নেমে গেল নিচে। আর পানির কাছে গিয়েই আর এক লাফে মহিষটি চলে গেল পুকুরের মাঝে। অনিল যেন ভয়ে আর বিস্ময়ে তার স্বাভাবিকতা হারিয়ে ফেলল। অনিল যখন তার মাথা উপরে তুলে তাকালো তখন দেখে পুকুরের পানিতে প্রচুর ঢেউ উঠেছে, যেমন বড় কোনো ভারী কিছু পুকুরের পানিতে পড়লে হয় আর কি। কিন্তু এরপরে আর মহিষটাকে কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না। ততক্ষণে সে খেয়াল করে সে আসলে যে জিনিসের ওপরে হোঁচট খেয়ে পড়ে গিয়েছিল সেটা একটা মানুষ। খুব ভালো করে খেয়াল করার পর দেখল এটা তাদের এলাকায় আসা ভবঘুরে এক পাগল। এই পাগল বেশ অনেক দিন ধরে তাদের গ্রামে আছে। পাগলটা তার দিকে তাকিয়ে দাঁত বের করে খিলখিল করে হাসতে হাসতে বলল, কিরে, ধরতে পারলি কই? হারিয়ে গেল তো? তুইও হারিয়ে যাবি। পালাবি কোথায় বল? ঘন্টা যে আবার ফিরে এসেছে। এই কথা শুনে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল অনিল। এ কি কথা বলছে পাগলটা? এই ঘন্টার ব্যাপার তো তার জানার কথা নয়, আর ঘন্টা তো অনেক আগেই শেষ হয়ে গেছে। এই পাগল জানল কি করে? এই সব ভাবতে ভাবতে অনিল সেই পাগলের দিকে তাকিয়ে রেগে জোরে জোরে বলতে লাগলো, তুই কি জানিস ঘন্টা নিয়ে? বল আমাকে। ঘন্টা আবার ফিরে আসলো মানে? হাসি থামিয়ে বল, তুই কে? পাগল কিছু না বলে শুধু বিড় বিড় করে ঘন্টা ফিরেছে বলতে বলতে এক দৌড়ে অন্ধকারে মিলিয়ে গেল। এতক্ষণে গ্রামের অনেক লোক দৌড়ে প্রায় চলে এসেছে তার দিকে। সবাই এসেই জানতে চাইল মহিষ কোথায়। অনিল তাদের মহিষ কিভাবে কোথায় চলে গেল সেটা জানালো। গ্রামের লোকেরা সহ অনিল তখন পুকুরের পাড়ে চারপাশে খুঁজতে শুরু করল, কিন্তু কোথাও কোনো মহিষের চিহ্ন পর্যন্ত নেই। শুধু পুকুরের মাঝে লাফ দেওয়ার আগে মহিষের খুরের পায়ের চিহ্ন পড়ে আছে পুকুরের পাড়ে। এরপর সবাই মিলে সিদ্ধান্ত নিল সকাল পর্যন্ত তারা অপেক্ষা করে এই পুকুরে মহিষের খোঁজ চালাবে। কারণ এই পুকুরের যা নাম ডাক আছে এই গ্রামে, তাতে রাতের বেলা কেউ এই পুকুরে নামবে বলে মনে হয় না। পুরুষ মানুষ কয়েকজন মিলে পুকুরের পাড়ে বসে বাকি রাতটুকু কাটিয়ে দিল। এরপর সকাল হলে তারা সবাই মিলে আবার খোঁজা শুরু করল। অনিল সহ কয়েকজন যুবক পুকুরে নেমে পড়ল, আর অনেকেই জাল ফেলে মহিষ খোঁজার চেষ্টা করল, কিন্তু কেউ কিছু খুঁজে পেল না। দুপুর পর্যন্ত সবাই চেষ্টা করে হাল ছেড়ে দিল, কিন্তু এভাবে মহিষ কোথায় উধাও হয়ে যাবে তার জানা গেল না। অনিল সবার সাথে হতাশ হয়ে বাড়ি ফিরে আসলো। তারপর সে অন্যান্য গ্রামেও খোঁজ করতে লাগলো তার মহিষের। সে ভাবল হয়তো রাতে মহিষ ভয়ে পুকুরে পড়ে গিয়েছিল, এরপরে সেটি সাঁতরিয়ে অপর পাড় দিয়ে উঠে আবার কোথাও চলে গেছে। যদিও অন্য কোনো পাড়ে আর মহিষের পায়ের খুরের কোনো চিহ্ন পর্যন্ত ছিল না। সব দিকের নানা চিন্তায় ভেঙে পড়ল অনিল। রাতের জেগে থাকা আর সারাদিনের ক্লান্তিতে কখন যেন ঘুম এসেছিল দুপুরের সময় তা মনে নেই তার। তবে ঘুম ভেঙে গেল একটা চিৎকার চেঁচামেচিতে। অনিল যখন ঘুম থেকে উঠল তখন চারিদিকে
সন্ধ্যার আবছা অন্ধকার ঘনিয়ে এসেছে। সে এক দৌড়ে বাড়ির বাইরে চলে আসলো। বাড়ির বাইরে এসে দেখে তার বোন এক হাত ধরে উঠোনের মাঝে বসে কান্না করছে, আর তার মা তার বোনের হাতে জগ দিয়ে পানি ঢালছে। অনিল কাছে গিয়ে জানতে চাইল কি হয়েছে। তার বোন ব্যথায় কাঁতরাতে কাঁতরাতে জানালো সে রাতের জন্য মাটির চুলার পাশে বসে ভাত রান্না করছিল। ভাত রান্না হয়ে যাওয়ার পরে সে ভাতের মার ফেলার জন্য পাতিলটা চুলা থেকে নামায়। এরপরে নির্দিষ্ট নিয়মে পাতিল থেকে মার ফেলার জন্য পাতিল একদিকে বাঁকা করতেই পেছন থেকে কিছু একটা তাকে হঠাৎ ধাক্কা দেয়, আর সেই ধাক্কা দেওয়ার সাথে সাথেই ভাতের মারগুলো ছিটকে এসে পড়ে তার ডান হাতে। কোনো এর নিচ থেকে কবজি পর্যন্ত হাতে ভাতের মার পড়তেই সে চিৎকার করে ওঠে। এরপরে পানি দেওয়া থামিয়ে হাতের দিকে সবাই তাকালে দেখতে পায় বেশ বাজেভাবে পুড়ে গেছে হাত। হাতের চামড়াগুলো উঠে ছিলে গেছে বিভিন্ন জায়গায়, সেই সাথে কিছু জায়গায় বেশ বড় বড় ফোসকা পড়েছে। অনিল আর দেরি করল না, তার মা আর বোনকে নিয়ে তাড়াতাড়ি হাসপাতালের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যায়। হাসপাতালটা ছিল তাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে। সেখানে পৌঁছাতে বেশ অনেকটা রাত হয়ে গেল তাদের। রাতে ডাক্তার দেখিয়ে অনেক দেরি হয়ে যাওয়াতে অনিল সিদ্ধান্ত নেয় তার মা আর বোনকে সেখানে এক আত্মীয়র বাড়িতে রেখে সে একা বাড়ি চলে আসবে। সেই কথা মতো তার মা আর বোনকে সেখানে এক আত্মীয়র বাসায় রেখে সে একা তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। হাসপাতালে যাওয়ার সময় তাড়াহুড়ো করে তার লাইট নিয়ে যাওয়া হয়নি। তবে সেদিন জ্যোৎস্না রাত হওয়ায় অনিল বেশি কিছু না ভেবে তার সেই আত্মীয়র বাড়িতে খেয়ে বের হয়ে আসে। সেখান থেকে সে যানবাহনে করে এসে একটা বাজারে নেমে যায়। এরপরে হেঁটে আসতে হবে অনেকটা পথ। রাতে বাইরে হালকা মৃদু বাতাস হচ্ছে, চারপাশ থেকে ঝিঝি পোকা ডাকছে, গায়ে একটা শিরশিরে বাতাস এসে লাগছে। সে হাঁটছে। হঠাৎ তার কেমন যেন একটু ভয় ভয় করতে লাগলো, কিন্তু সেই ভয়ের কারণটা সে তখনও বুঝতে পারছে না। এভাবে কিছু সময় জ্যোৎস্নার আলোতে হাঁটার পর সে যখন সেই পুকুরের অনেকটা কাছে চলে আসলো, তখন দূর থেকে খেয়াল করলো একটা ছোট্ট কিছু দেখা যাচ্ছে তার সামনে। আবছা আলো আঁধারির জন্য ভালো করে বোঝা যাচ্ছে না। অনিল যখন আরো কিছুটা পথ সামনে চলে আসলো, তখন সে হঠাৎ চমকে উঠল, কারণ সামনের সেই জিনিসটা এখন বেশ স্পষ্ট তার কাছে। দূর থেকে আবছা যেটা দেখেছিল, কাছে আসতেই দেখল সেটা একটা ছোট বাচ্চা। এত রাতে এখানে বাচ্চা দেখে ভয় আর অবাক দুটোই হলো সে। বাচ্চাটা এগিয়ে আসলো অনিলের দিকে, তারপর কান্না করতে করতে বলল, ওরা আমাকে খেতে দিচ্ছে না, দেখেন না, ওরা আমাকে খেতে দিচ্ছে না, ওদের কিছু বলেন তো। অনিল এই কথার অর্থ বুঝতে পারল না। সে বাচ্চাটিকে বলল, তুমি কে, আর এত রাতে এখানে কেন, আর কারা তোমাকে কি খেতে দিচ্ছে না? বাচ্চাটা তার কথার কোনো গুরুত্ব না দিয়ে অনিলের হাত ধরে টানতে লাগলো আর বলল, ওরা আমাকে খেতে দিচ্ছে না, ওদের কিছু বলে দেন তো। অনিল এবার কিছুটা বিরক্তই হলো, এ কি ঝামেলায় পড়া গেল। পরে অনিল বাধ্য হয়ে সেই ছেলেটার সাথে এগিয়ে গেল, আর ছেলেটার পিছু নিয়ে সে পৌঁছে গেল পুকুর পাড়ে। সেখানে যেতেই তার শরীর দিয়ে একটা ভয়ের ঠান্ডা স্রোত বয়ে গেল। এ কি দেখছে সে? পুকুর পাড়ের এক জায়গায় তার মহিষটা পড়ে আছে মাটিতে। তার ঘরে থাকা সেই বাছুরটার মতো এটারও অবস্থা একই। অনেকটা দূরে ছিটকে পড়ে আছে সেই মহিষের ছিঁড়ে ফেলা মাথাটা, আর সেই মাথা থেকে এখনো রক্ত ঝরছে। তবে সবচেয়ে ভয়ের ব্যাপার হলো মহিষের ওপরে ঝুঁকে আছে অসংখ্য ছোট ছোট বাচ্চা। তারা সবাই যেন মাথা ডুবিয়ে দিয়ে কামড়ে খাচ্ছে সেই মহিষটাকে। কাছের কয়েকটা বাচ্চার মুখে লেগে আছে তাজা রক্ত। অনিল পাশ ফিরে তাকে ডেকে আনা ছেলেটার দিকে তাকাতেই দেখে সেই ছেলেটার নেই। ছেলেটাও গিয়ে যোগ দিয়েছে তাদের সাথে, অর্থাৎ অন্য বাচ্চাদের সাথে, আর সেই ছেলেও তাদের মতো বসে মাংস চিবিয়ে খাচ্ছে। সাথে তার মুখেও যোগ হয়েছে তাজা রক্ত। অনিল ভয়ে কি করবে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। এর মাঝেই সেখানে থাকা কয়েকটা বাচ্চা তার দিকে তাকিয়ে ফেলে। অনিল দেখতে পায় তাদের চোখ যেন জ্যোৎস্নার আলোয় জলজল করছে, যেমনটা দেখা যায় রাতের বেলা কুকুর বা বেড়ালের চোখ। অনিলকে ডেকে আনা সেই বাচ্চাটা অনিলের দিকে তাকিয়ে একটা হাসি দেয়। আবার এগিয়ে আসতেই অনিলটা চিৎকার দিয়ে দৌড় লাগায়
বাড়ির দিকে। সে একটানা চিৎকার করতে করতে যখন গ্রামের দিকে দৌড়াচ্ছিল, তার চিৎকার শুনে গ্রামের কয়েকজন মানুষ আলো হাতে বের হয়ে আসে। তারা এসে অনিলকে থামায়। অনিল তখনও ভয়ে ঘামছে আর হাঁপাচ্ছে, তার শরীর কাঁপছে। সে কাঁপা কাঁপা কণ্ঠে শুধু এক গ্লাস পানি চায়। তারপরে গ্রামের অনেকেই যখন জানতে চায় কি হয়েছে তার, কেনই বা সে এমন করে দৌড়ে আসছে, অনিল তখন আজকে তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলে। সবাই অনিলের কথা মতো লাইট নিয়ে সেই পুকুরের পাড়ে যায়, কিন্তু সেই পুকুর পাড়ে যাওয়ার পর তারা কিছুই দেখতে পায় না। অনিলের বলা সেই জায়গায় গিয়ে তেমন কোনো চিহ্ন পর্যন্ত খুঁজে পায় না। অনেকেই তাকে জানায় সে হয়তো তার মহিষ হারিয়ে অনেক চিন্তায় আছে, এজন্য সে এসব নিয়ে ভেবে মনের ভুলে অনেক কিছু দেখছে। অনিলকে সেদিনের মতো কয়েকজন এসে বাড়ি পৌঁছে দিয়ে যায়। পরদিন তার মা আর বোন বাড়িতে আসে। তারাও গ্রামে এসে রাতের ব্যাপারে সবকিছু শোনে, কিন্তু এর কোনো কারণ তারা খুঁজে পায় না। এর 2 দিন পর তাদের বাড়িতে কাজের লোক আসে। 3 জন লোক তাদের জমিতে কিছুদিনের জন্য দেশের অন্য গ্রাম থেকে আসলে তাদের জন্য নির্দিষ্ট করে রাখা সেই ঘরে থাকার ব্যবস্থা করে দেয়া হয়। প্রথম দিন এসে তারা সারাদিন কাজ করে সকাল থেকে। এরপরে রাতের খাওয়া শেষ করে তারা 3 জন গ্রামের দিকে যায় ঘুরতে। এর আগেও তারা এই গ্রামে অন্য লোকদের হয়ে কাজে এসেছিল, তাই মোটামুটি পরিচিত হওয়ায় তারা ঘুরতে বের হয়। গল্পগুজব শেষ করে তাদের আবার বাড়িতে ফিরে আসতে বেশ অনেকটা রাত হয়ে যায়। তারা হাত মুখ ধুয়ে রাতে ঘুমানোর জন্য প্রস্তুতি নিয়ে রুমের দিকে আসে। 3 জন যখন রুমের বাইরে, তখন খেয়াল করে রুমের মাঝে কিছু একটা আছে। কেমন যেন খসখস শব্দ ভেসে আসছে রুম থেকে। তারা ছিল না বলে রুমের লাইট তখনও অফ করাই ছিল। তারা রুমের দরজা খুলে লাইট জ্বালাতেই যেন জীবনের সবচেয়ে অবাক করা বিষয়ের মুখোমুখি হয়। হঠাৎ অল্প আলোতেই তারা দেখতে পেল ঘর ভর্তি কিছু ছোট ছোট বাচ্চার মতো অবয়ব। তবে লাইট জ্বালানোর সাথে সাথে সেই লাইট একবার জ্বলেই অফ হয়ে যায়। এইটুকু সময়ের মাঝে এটা দেখে তারা হঠাৎ আলো জ্বলে নিভে যাওয়ার জন্য চোখের ভুল মনে করে। কিন্তু তারা যখন অন্ধকার ঘরে এই রুমের মাঝে এগিয়ে যায় বিছানায় থাকা তাদের লাইটটার দিকে, তখন মনে হয় পায়ের নিচে একটা কিছু আছে। তাদের মাঝে একজন উবু হয়ে হাত দিয়ে সেটা কি বোঝার চেষ্টা করে। সে হাতে ঠান্ডা একটা কিছু অনুভব করে, আর তার পাশে থাকা একজন বিছানার ওপর থেকে লাইটটা জ্বালাতেই আবার এক মুহূর্তের মাঝে তারা দেখতে পায় ঘর ভর্তি অনেকগুলো ছোট ছোট বাচ্চার কাটা হাত পায়ের ওপরে তারা দাঁড়িয়ে আছে। আর সেই এক মুহূর্তের মাঝেই লাইটটি আবার নিভে যায়। তারা সবাই চিৎকার দিয়ে এক দৌড়ে রুমের বাইরে চলে আসে। তাদের চিৎকার শুনে অনিল সহ বাড়ির আশেপাশের অনেকেই উঠে আসে। তারপর তারা সবাইকে বিস্তারিত খুলে বলে। পরে কয়েকজন মিলে লাইট নিয়ে সেখানে গেলে তারা আর কিছুই দেখতে পায় না। সব কিছুই তখন একদম স্বাভাবিক ছিল। পরে রুমে থাকা বাল্বটা তারা ভালোভাবে দেখে, বুঝতে পারে সেটা ফিউজ হয়ে গেছে। সব কিছু স্বাভাবিক থাকলেও সেই লোকগুলো আর ঘরে থাকতে চায় না। পরে তাদের পাশের বাড়িতে এক ঘরে থাকতে দেয়া হয়। সেদিন রাতে অনিল একটা স্বপ্ন দেখে। তার বাড়ির উঠোনে আর তার বাড়ির টিনের চালের ওপরে সেই প্রথম দিকে দেখা বামন আকৃতির একটা অবয়ব একটানা হাতে একটা ঘণ্টা বাজিয়ে চলেছে। এটা দেখে তার ঘুম ভেঙে গেলেও সে জেগে উঠেও যেন কয়েক সেকেন্ড সেই ঘণ্টার আওয়াজটা শুনতে পায়, আর সেটা তার কানের কাছ থেকে যেন আস্তে আস্তে দূরে মিলিয়ে যায়। সারা রাত আর ঠিক মতো ঘুমাতে পারে না অনিল। তার শুধু একটাই চিন্তা মাথায় ঘোরে, এসব তো অনেক আগেই শেষ হয়ে গেছে, তাহলে ফিরে এসেছে কিভাবে? সে পরদিন সকালে ঘুম থেকে উঠেই সেই রুমে যায়। রুমের মাঝে সবকিছুই স্বাভাবিক। তারপরেও ভালো করে দেখতেই হঠাৎ তার চোখ পড়ে রুমের মাঝে এক পাশে দেয়ালের সাথে ঝুলানো একটা ব্যাগের দিকে। হঠাৎ তার মনে পড়ে, আরে ঠাকুর মশাই তো বেশ অনেকদিন আগে তাকে এই ব্যাগটা দিয়েছিল। কিছুদিন পরে একটা অনুষ্ঠান আছে বলে গিয়েছিলেন, তখনই সে ব্যাগটা নেবেন। কিন্তু ঠাকুর মশাই তো আর আসেননি। আর এত সব কাজের মাঝে সে নিজেও অনেকটা ব্যস্ত হয়ে গিয়েছিল দেখে মনেও নেই কিছু। তারপরে অনিল ভাবল, কি এমন আছে এই ব্যাগে যে ঠাকুর মশাইয়ের এতদিনেও এটার দরকার হয়নি? কেনই বা তিনি আর ব্যাগের কোনো খোঁজ করেননি, নিতেও আসেননি? অনিল তখন কৌতূহলী হয়ে ব্যাগটা হাতে নেয়। সে চিন্তা করে ঠাকুর মশাইয়ের বাড়িতে গিয়ে
ব্যাগটা দিয়ে আসবে, কিন্তু ব্যাগটা হাতে নিয়ে সেটা খুলে ভেতরে তাকাতেই আকাশ থেকে পড়ে সে। ব্যাগের মাঝে যেটা আছে তা দেখে ভয়ে যেন মুখ ফ্যাকাশে হয়ে যায় তার। কাঁপা কাঁপা হাতে ব্যাগ থেকে জিনিসটা বের করতেই যেন পেছনের সব কথা এক ধাক্কায় মনে পড়ে যায়। সে এখন হাতে ধরে আছে তার সেই চিরপরিচিত এক কোনা ভাঙা ঘণ্টা, যেটা থেকে সে বেশ কিছুদিন আগে মুক্তি পেয়েছে। তবে ঠাকুর মশাই এটা কোথায় পেল? তাকে আবার কেন দিল এই ঘণ্টাটা? সব প্রশ্নের উত্তর তখন কেমন যেন জট পাকিয়ে যাচ্ছে। কেন নতুন করে এত সব ঘটনা ঘটতে শুরু করেছে এবার সবকিছু পরিষ্কার হয়ে গেল। এই ঘণ্টাই দায়ী। সে ঠাকুর মশাইয়ের ওপরের রাগে ফুঁসতে শুরু করল, আর এক মুহূর্ত দেরি না করে সে ঘণ্টাটা আবার সেই ব্যাগের মাঝে নিয়ে হাঁটা দিল ঠাকুর মশাইয়ের বাড়ির দিকে। বাড়িতে গিয়ে ঠাকুর মশাইকে পেয়েই অনিল বলল, আপনি এই ঘণ্টা কোথায় পেয়েছেন? আর এই ব্যাগ আপনি আমাকে দিলেন কেন সেই রাতে? আর ব্যাগটাই বা আনতে গেলেন না কেন? অনিলের এমন রাগান্বিত ভাব আর প্রশ্ন দেখে ঠাকুর মশাই যেন অবাক হয়ে যায়। তারপরে ঠাকুর মশাই বলেন, এই ঘণ্টা কোথায় পাবো আমি? এটা তো আগে কোনোদিন দেখিনি। আর তাছাড়া পুজো করতেই বা এটা কেন লাগবে? সবচেয়ে বড় কথা হলো, সেদিন রাতে তো আমার তোমার সাথে দেখাই হয়নি। ব্যাগটা দেওয়ার প্রশ্নই আসে না। অনিল ঘামতে শুরু করেছে। তাহলে এই ব্যাগ আবার তার কাছে আসলো কিভাবে? সেদিন রাতেই বা কে ছিল রাস্তার মাঝে? ঠাকুর মশাইয়ের কাছে ক্ষমা চেয়ে এইসব চিন্তা মাথায় নিয়ে অনিল সেই ব্যাগটা নিয়ে বাড়ির দিকে হাঁটা দেয়। হাজার হাজার প্রশ্ন আর রহস্য এসে ভিড় করে অনিলের মাথায়। নিজের চিন্তা শক্তি যেন হারিয়ে ফেলছে সে। তার এই ঘণ্টা তো নিয়ে গিয়েছিল ভারতে থাকা সেই 7 ভাই। তাহলে এতদিন পরে সেই ঘণ্টা আবার কেন ফিরে এলো তার কাছে? বাড়িতে এসে সেদিনই সে চলে যায় অনেক আগে দেখা করা তার সেই শ্মশানের কাপালিকের কাছে। ব্যাগটা থেকে ঘণ্টাটা বের করতেই কাপালিক যেন তাকে চিনতে পারে, আর চিনতে পেরেই তাকে তাড়াতাড়ি দূর হয়ে যেতে বলে তার কাছ থেকে। অনিল বারবার জানতে চায় এটা আবার কিভাবে ফিরে এলো তার কাছে। যারা এটাকে নিয়ে গিয়েছিল তারা আবার কেন ফেরত দিল এটা? কাপালিক তাকে কোনো কথার উত্তর না দিয়ে বলে, তুই এটা নিয়ে চলে যা, আর কোনোদিন ফিরে আসবি না আমার কাছে। আর শোন, আমার কাছে সব প্রশ্নের কোনো উত্তর নেই, চলে যা, এক্ষুনি যা। কাপালিকের এমন ভয় আর ব্যবহার অনিলকে বেশ অবাক করে। সে আর কিছু না বলে ঘণ্টা আর ব্যাগটা নিয়ে আবার বাড়িতে চলে আসে। সে জানে এই ঘণ্টা কোথাও ফেলে দিয়ে আসলেও এটা থেকে তার মুক্তি নেই। চিন্তায় পাগল হয়ে যায় অনিল। এরপর থেকে প্রতিদিন রাতে আবার সেই আগের মতো ঘণ্টার আওয়াজ ভেসে আসতে থাকে। আর সকালবেলা বাড়ির উঠোনে দেখা যায় নানান রকম পাখি মরে পড়ে আছে। অনিল এবার তার এই ঘণ্টা থেকে মুক্তি দেয়া 7 ভাইয়ের খোঁজ করতে শুরু করে, কিন্তু অনেক কষ্ট করে যখন তাদের কিছুটা খোঁজ পায় তখন যেন সে আরো বেশি ভয় পেয়ে যায়। তারা 7 ভাই যে এলাকায় থাকত সেখানে থাকা অবস্থায় তাদের এক ভাইয়ের অস্বাভাবিকভাবে মৃত্যু হয়। তারপরে তাদের 6 ভাই সেই এলাকা থেকে কোথাও চলে যায়। তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এরপরে অনিল অনেক চেষ্টা করেও তাদের সাথে যোগাযোগ করতে পারেনি। এদিকে তার বাড়িতে দিনকে দিন সমস্যা বাড়তেই থাকে, আর আবার সে রাতে ভয়ানক স্বপ্ন দেখতে শুরু করে। কিন্তু কি করবে সে? কোনো পথ খুঁজে পায় না। তার চিন্তা শক্তি যেন লোপ পায়। দিন দিন আবার আগের মতো শুকিয়ে যেতে শুরু করে সে। অসুস্থ থাকে দিনের পর দিন। এই সব কিছু শুনে তার বাবাও আবার বাড়ি চলে আসে। তারপরে তারা অনেক খোঁজাখুঁজির পর মাগুরাতে একজন হুজুরের সন্ধান পান। তিনি এমন বহু কাজ করেছেন, আমি এখানে সেই হুজুরের নাম বলছি না, কারণ তাকে সেই এলাকার অনেকেই চিনতে পারেন। তবে এটুকু বলতে পারি, তিনি মাগুরার নাম করা একজন হুজুর। ঘণ্টাটা নিয়ে অনিল, তার বাবা এবং অনিলের একজন সহযোগী সেই হুজুরের কাছে যান। তাকে তারা শুরু থেকে সবকিছু খুলে বলেন। তখন হুজুর সেই ঘণ্টাটা তার কাছে রেখে যেতে বলেন, আর ঠিক 3 দিন পর আবার যেতে বলেন। অনিলরা সেদিনের মতো ফিরে আসে, আর ঠিক
3 দিন পরে তারা আবার সেই হুজুরের কাছে যায়। হুজুর তাদের জানায়, আমি আমার সাথে থাকা জিনদের মাধ্যমে খবর নিয়েছি এই ঘণ্টার সাথে জড়িয়ে আছে অনেক শক্তিশালী জিন। এই জিনগুলো থেকে মুক্তির পথ খুব কঠিন। তবে আমি তোমাদের একটা পথ বলে দিতে পারি, কিন্তু সেখানে আছে এমন নিষিদ্ধ কিছু জিনিস যা আমি জীবনেও কোনোদিন করিনি, আর এখানে পদে পদে আছে মৃত্যুর হাতছানি। অনিলরা তবুও সেটা করতে রাজি হয়। তারা যে কোনো মূল্যে শুধু এই ঘণ্টা থেকে মুক্তি চায়। তখন সেই হুজুর তাদের বলে, আজ থেকে কয়েকদিন পরে একটা কালো অমাবস্যার রাত আছে, আর সেই রাতে আবার এই ঘণ্টাকে রেখে আসতে হবে একটা কবরে। কিন্তু সেই কাজটা মোটেও সহজ হবে না, কারণ শুরুতে একটা কবর থেকে লাশের কিছু জিনিস নিয়ে আসতে হবে। অনিল অবাক হয়ে জানায়, কবর থেকে লাশের কিছু জিনিস বলতে ঠিক কি বোঝানো হচ্ছে? সেই হুজুর তখন আবার বলতে শুরু করেন, প্রথমে একটা অবিবাহিত ছেলে অথবা একটা মেয়ের কবর থেকে সেই লাশের নখের কিছু অংশ কেটে নিয়ে আসতে হবে, আর তার মাথার চুল কেটে নিতে হবে। সেই সাথে সেই লাশের সাথে থাকা কাফনের কাপড়ের এক টুকরো কাপড় কেটে নিতে হবে। এই সব কিছুর সাথে আমি তোমাদের কয়েকটা জিনিস দেব। সেই কেটে রাখা কাফনের কাপড়ের মাঝে পোটলা করে রেখে আমার বলা অন্য কবর খুঁড়ে সেখানে যে লাশ পাবে তার মুখ হাঁ করে মুখের মাঝে গুঁজে দিতে হবে এগুলো। তারপরে সেই ঘণ্টাটি সেই লাশের কাফনের মাঝে রেখে আবার কবর দিতে হবে। তবে কাজটা সম্পূর্ণ করে আসতেই হবে, বাকি রেখে আসলে এর থেকে পালাবার আর কোনো পথ নেই। তবে এখানে সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, প্রথম লাশের থেকে সবকিছু সবাই মিলে সংগ্রহ করলেও পরের লাশের কাজটা অনিল তোমাকেই করতে হবে। আরও একটা ঝামেলার ব্যাপার হলো, এটা এক রাতের মাঝেই করতে হবে, আর এখানে পদে পদে আছে মৃত্যুর ভয়। সেখানে যেতে হবে নিজের জীবনকে বাজি রেখে। অনিলরা সবাই নিজেদের মাঝে কিছু কথা বলে, তারপর তারা এই কাজ করতে রাজি হয়। এরপরে তারা বাড়ি চলে আসে আর অপেক্ষা করতে থাকে সেই দিনের। কিছুদিন পরে সেই হুজুর তাদের সাথে যোগাযোগ করেন। অনিলরা সব কিছুর প্রস্তুতি নিয়ে সেখানে যায়। তখন সেই হুজুর তাদের 2টা কবরের সন্ধান দেন, আর শেষ যে কবরে যে লাশের কাছে ঘণ্টা রেখে আসতে হবে সেটা অনিল যে কবরস্থানে গিয়ে এই ঘণ্টাটা খুঁজে পেয়েছিল সেই কবরস্থানে। অনিলদের হাতে আর কোনো অপশন না থাকায় সেই রাতেই তারা এই কাজ করার সিদ্ধান্ত নেয়। এরপরে সেই হুজুর তাদের কিছু তাবিজ দেন আর বলেন, কাফনের কাপড়ের পোটলার মাঝে এগুলো রাখতে হবে। এই কাজ করতে গিয়ে অনেক কিছুই ঘটবে, তবে ভয় পাওয়া চলবে না। আমি এখান থেকে যতটা পারি তোমাদের সাহায্য করব, আর তোমাদের 3 জনের হাতে 3টা তাবিজ বেঁধে দেব। অনিলরা সেখান থেকে বেরিয়ে বাড়ি চলে আসে। তারপরে রাতে তারা চলে যায় হুজুরের দেয়া সেই প্রথম লাশের ঠিকানায়। সেখানে গিয়ে তাদের কবর খুঁড়ে লাশের নখ, চুল আর কাফনের কাপড়টা নিতে হবে। তারা যখন সেই কবরস্থানে পৌঁছে যায় তখন সেখানে দেখতে পায় এটাও তাদের বাড়ি থেকে বেশ অনেকটা দূরের একটা কবরস্থান, আর বাঁশঝাড় দিয়ে ভরা জায়গাটা। হুজুরের দেয়া ঠিকানা মতো তারা পাশের রাস্তা ধরে গুনে গুনে একটা নির্দিষ্ট কবর খুঁজে পায়। কবরটা দেখে মনে হয় বেশ কিছুদিনের পুরনো। তখনও বাঁশ দিয়ে একটা বেড়া দেয়া আছে কবরের চারপাশে। তারা সেই বাঁশের বেড়াগুলো খুলে ফেলে। এরপরে সেই কবর খুঁড়তে থাকে। কবর খোঁড়া শেষ হতেই যখন বাঁশের খাড়ালগুলো তারা তুলতে শুরু করে তখন একটা মাংস পচা বোটকা গন্ধ এসে নাকে লাগে তাদের, যেন গা গুলিয়ে বমি আসে সবার। অনিলের বাবা তাড়াতাড়ি লাইটটা কবরের দিকে ধরে। লাশটা যেন কবরের মাটির সাথে একেবারে মিশে গেছে এমন অবস্থা। অনিল একটা ছুরি নিয়ে আসে এবং সেই কবরের মাঝে নেমে পড়ে। নিঃশ্বাস বন্ধ করে সে কাফনের কাপড়টা সরাতেই লাশের পচে যাওয়া বিভৎস মুখটা দেখে আঁতকে ওঠে। সে তাড়াতাড়ি করে কাফনের ভেতর লাশের হাত খুঁজতে থাকে। যখন সে হাতটা খুঁজে পায়, চাকু দিয়ে লাশের একটা আঙুলের মাথা একটানে কেটে ফেলে। তারপরে লাশের মাথার ক্ষয়ে যাওয়া চুলের একটা অংশ কাটতে গিয়েই চুল খুলে হাতে চলে আসে তার। মুখ ভর্তি বমি চলে আসে অনিলের। আর বেশি সময় এখানে টেকা যাবে না। সে তাড়াতাড়ি করে কাফনের কাপড়ের একটা অংশ কেটে নিতেই তাদের সাথে থাকা অনিলের সেই সহযোগী অনিলের হাত ধরে এক টানে তাকে কবরের ওপরে তুলে ফেলে। অনিল কবরের ওপরে উঠেই মাটিতে শুয়ে পড়ে। তারপর বুক ভরে শ্বাস নেয়।
কোনো অস্বাভাবিক ঘটনা ছাড়াই অনিলদা সেই লাশ আবার কবরে দিয়ে সেখান থেকে চলে আসে। এবার তাদের যেতে হবে সেই চিরপরিচিত কবরস্থানে, যেখান থেকে অনিলের জীবনটা ওলটপালট হয়ে গিয়েছিল। তারা আবার একটা জায়গায় ফিরে আসে, তাদের সেই চিরচেনা নৌকায় উঠে বসে। এবার নদী দিয়ে যেতে হবে বেশ খানিকটা পথ। আগের লাশের থেকে তুলে আনা সব জিনিস আর হুজুরের দেয়া তাবিজগুলো সেই কাফনের কাপড়ের টুকরো দিয়ে পোটলা বেঁধে তারা নৌকায় রেখে দেয়। অনিলের সেই সহযোগী নৌকা চালাচ্ছে, আর অনিল একেবারে নৌকার মাথায় বসে চারপাশের অন্ধকার দেখছে। তারা যেন একটা ঘন কালো অন্ধকারের মাঝে অন্ধকার ফুঁড়ে এগিয়ে চলছে সামনের দিকে। এদিকে বার কয়েক লাইট মেরে নদীর গতিপথ দেখে নিচ্ছেন অনিলের বাবা। এভাবে তারা পৌঁছে যায় সেই কবরস্থানের কাছে। এরপরে নৌকা ঘাটে বেঁধে সবাই নেমে পড়ে নৌকা থেকে। অল্প একটু পর লাইট জ্বালিয়ে তারা তিনজন মিলে খুঁজতে থাকে হুজুরের বলে দেয়া সেই কবর। বেশ অনেক সময় নিয়ে খোঁজার পর তারা খুঁজে পায় সেই কবর। কবরটা দেখে মনে হচ্ছে বেশ নতুন, এখনো খেজুর গাছের পাতা শুকিয়ে যায়নি। এবার অনিলের বাবা আর অনিলের সেই সহযোগী অনিলকে সবকিছু বুঝিয়ে দিয়ে একটা ছোট লাইট তার হাতে দিয়ে নৌকার দিকে চলে যায়। অনিল ছোট লাইটটা পাশে জ্বালিয়ে রেখে কবরের উপরে কোদাল চালায়। প্রতিবার কোদাল চালানোর সাথে সাথে যেন তার বুকের মাঝে একটা চাপ অনুভব করতে থাকে। সেই সাথে কানের কাছে একটা ফিস ফিস শব্দ শুনতে পায় সে, যেটা মনে হয় এক কান থেকে আর এক কানে ভেসে যাচ্ছে। এবার বেশ ভয় পেতে শুরু করে অনিল, কিন্তু তার ভয় পেলে চলবে না। যে কাজ সে শুরু করেছে তা শেষ করে তাকে যেতে হবে। অনিল আরো জোরে কোদাল চালাতে শুরু করে। কবরের মাটি সরে গিয়ে বাঁশের খাড়াল বের হয়ে আসে। অনিল এবার উপুর হয়ে একে একে খাড়ালগুলো সরাতে শুরু করে, আর কবরের ভেতরে পড়া লাইটের হালকা আলোয় চকচক করতে থাকে কাফনের কাপড়। অনিল এক লাফে নেমে পড়ে কবরের মাঝে, আর তার চারপাশ থেকে ভেসে আসতে থাকে একটা করুণ কান্নার আওয়াজ। অনিল কবরের ওপরে এক পাশে ঘণ্টা আর সেই কাফনের পোটলা রেখে ছোট লাইট হাতে যখন লাশের মুখের দিক থেকে কাফনের কাপড়টা সরায়, তখন লাশের চেহারা দেখে মনে হয় এই লাশ একেবারে নতুন। বড় ভয়টা এখনো তার জন্য অপেক্ষা করছে। বুঝতে পারে সে যখন অনিল দেখে লাশের চোখ বেয়ে গড়িয়ে পড়ছে পানির ফোঁটা। লাশ কি কান্না করতে পারে? মনে পড়ে যায় হুজুরের কথা, অনেক কিছুই আজ ঘটবে, তবে ভয় পেলে চলবে না। অনিল নিজের মুখে লাইটটা ধরে, দুই হাতে লাশের চোয়াল খুলতে থাকে, কিন্তু কিছুতেই সে খুলতে পারে না। এবার রাগে সে কোদালের ডাঁটা দিয়ে লাশের চোয়ালে কয়েকটা বাড়ি দিতেই লাশের চোয়াল ভেঙে মুখ হাঁ হয়ে যায়। অনিল এক হাতে সেই ঘণ্টাটা ওপর থেকে কবরের মাঝে ফেলে, আর এক হাতে সেই কাফনের কাপড়ের পোটলা নিয়ে লাশের মুখটায় চেপে ধরে। যেই কাফনের কাপড় লাশের মুখে গুঁজে দেয়, লাশটি চোখ মেলে অনিলের দিকে তাকায়। এটা দেখে ভয়ে এক লাফে একটা চিৎকার দিয়ে অনিল একেবারে কবরের ওপরে উঠে যায়। চারপাশে যেন তখন একদম ঝড় বয়ে যাচ্ছে। অনিল কবর থেকে উঠে একদিকে যখন দৌড়াতে শুরু করে, তখন তার থেকে একটু দূরে একটা আলোর বিন্দু দেখতে পায়। অনিল তার বাবারা ভেবে সেই দিকে দৌড়াতে শুরু করে। অনিল যখন সেই আলোর দিকে ছুটে যায়, তখন দেখতে পায় তার বাবা আর তার সহযোগী ছেলেটা দাঁড়িয়ে আছে একটা মশাল হাতে। তারা অনিলকে দেখেই থামতে বলে, তারপর তাদের সাথে যেতে বলে। অনিল যখন তাদের সাথে যেতে শুরু করে, তখন খেয়াল করে তারা কেউ নিজেদের মাঝে বা অনিলের সাথে কথা বলছে না। অনিল অনেক কথা তাদের জিজ্ঞেস করলেও তারা কোনো উত্তর দিচ্ছে না। একটু পর অনিল খেয়াল করল তারা আবার সেই কবরের দিকেই যাচ্ছে, কিন্তু নৌকা তো কবরের উল্টো দিকে। অনিল তখন সামনে আর কিছুই দেখতে পায় না। তার হাতে থাকা সেই ছোট লাইটটিরও চার্জ ফুরিয়ে এসেছে। সেটার মৃত আলোতে সে দেখল সেই কাফন পরা লাশটি দাঁড়িয়ে আছে কবরের পাশে। তার চোখ দুটো তখনও খোলা, আর সেটি তাকিয়ে আছে অনিলের দিকে। অনিল আবার ভয়ে পেছনের দিকে ঘুরে চিৎকার করে দৌড়াতে শুরু করে। এবার যেন তার মনে হয় লাশটাও তার পেছন পেছন আসছে। অনিল আরো জোরে দৌড়াতে শুরু করে। এবার দেখে একটা লাইটের আলো দৌড়ে আসছে তার দিকে। তারপরে অনিলের বাবা এসে অনিলকে জড়িয়ে ধরে। অনিল তখন ভয়ে রীতিমতো কাঁপছে,
কান্না করছে। অনিলের বাবা আর সেই সহযোগী তাকে ধরে নৌকায় নিয়ে যায়। তারপরে তারা পুরো ঘটনা শোনে, কিন্তু অনিলের বাবারা জানায় একটু আগে তার চিৎকার শুনে তারা কবরের দিকে যায়। এর আগে অনিলের সাথে তার বাবা আর তার সহযোগী যে দেখা হয়েছিল তারা আসলে কে? এমন প্রশ্ন ঘুরতে থাকে অনিলের মাথায়। তারা কিছু সময় নৌকায় বসে থাকে। যেহেতু হুজুর বলেছেন বাকি কাজ রেখে ফিরে আসা যাবে না, তাই তারা আবার এগিয়ে যায় সেই কবরের দিকে। সবাই গিয়ে দেখে লাশটা তখনও পড়ে আছে কবরের মাঝে। লাশের চোয়াল ভাঙা আর মুখের মাঝে গুঁজে দেয়া কাফনের কাপড়। তারপরে তারা আবার সেই লাশটাকে মাটি দেয় আগের মতো। এরপরে নৌকায় ফিরে আসে, চলে আসে বাড়িতে। পরদিন আবার সেই হুজুরের কাছে যায়, হুজুরকে জানায় সবকিছু। হুজুর বলেন, আপনাদের আপাতত আর কোনো সমস্যা নেই। এরপরে তারা নিশ্চিন্তে বাড়ি ফিরে আসে। কিন্তু অনিল এখনো বেশ অসুস্থ, আর সে প্রায় রাতে স্বপ্ন দেখে একটা বিশাল অবয়ব তার উল্টো দিকে বসে আছে, আর তার কাঁধে বসে আছে একটা ছোট্ট অবয়ব। সেও উল্টো বসে সেই ঘণ্টাটা একটানা বাজিয়ে যাচ্ছে। অনিল এই ঘটনার পর থেকে সিদ্ধান্ত নিয়েছে তারা সপরিবারে এখানে সবকিছু বিক্রি করে ভারতে চলে যাবে, কারণ এই ঘণ্টা আবার যদি জীবনে ফিরে আসে তাহলে মুশকিল হবে। তারা সেটা চায় না। আবার যদি কোনোদিন এই ঘণ্টা ফিরে আসে তাহলে এই মুক্তির পথ একেবারেই কি শেষ? এসব নিয়ে ভাবতে চায় না অনিল। প্রিয় লিসেনার্স, এই ছিল ঘটনা। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি তানভীর তুষার। সবার ঈদ কাটুক পরিবারের সাথে আনন্দে। আল্লাহ হাফেজ। এই বলেই তানভীর তুষার তার চমৎকার এই ঘটনাটি শেষ করেছেন। আমার মনে হয় যে ঈদের সময়ে বেশ কিছু ভয়ঙ্কর সময় কাটল ভয়ের রাজ্যে। আমরা ঈদ উপলক্ষে এই ঘটনাটি নিয়ে এসেছিলাম এবং তানভীর তুষারও অনেক দিন ধরে এই ঘটনাটি রেখে দিয়েছিলেন তার কাছে ঈদের সময় আমরা প্রচার করব বলে। তানভীর তুষার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঘণ্টা 3 আমরা শোনালাম, ঘণ্টা 4 আসবে কি? আসলে ঘণ্টা 4 যদি আসে তাহলে অনিলের সাথে খারাপ কিছু ঘটতে হবে। আমরা কি ঘণ্টা 4 চাই? আমরা কি চাই অনিলের সাথে খারাপ কিছু ঘটুক? অনিলের জন্য অনেক অনেক শুভকামনা। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। ঈদ উপলক্ষে অনেকেই ফিরে গেছেন বাড়ি, অনেকেই পরিবার খুঁজে নিয়েছেন এই ব্যস্ত শহরে। আপনাদের সবার ঈদ কাটুক আনন্দে পরিবারের সাথে। তানভীর তুষারের মতো করে আমিও বলতে চাই, কারণ ঈদ মানেই ঘরে ফেরা, ঈদ মানেই আপনজনের আরো একটু বেশি কাছাকাছি আসা। ঈদ বছরে 2 বার আসে। আমাদের জীবনে কবার ঈদ আসে বলুন তো? খুব বেশিবার না হয়তো। আর সেই জন্যই ঈদের সময়টা আমরা যেন আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার কাছাকাছি থাকি। এই সময়গুলো মহামূল্যবান, আর সেই মহামূল্যবান সময়ের কিছুটা অংশ আপনি ভূত.com-এ দিলেন। এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা সবাই তো একটা পরিবার, আর সেখানে ঈদের সময় আমরা মিলিত হব না তাই কি হয়? ভয়ের আরেক নাম ভূত.com with Russell। আজকের এপিসোডের শেষ কথা। আমি জানি পুরনো ঘটনা দিলে অনেকেই মন খারাপ করেন, কিন্তু যা কিছু পুরাতন তাই নিয়েই তো আমাদের সামনে এগিয়ে চলা। অনেকে হয়তো আগে শোনেননি ঘণ্টার একটি এপিসোডও, তাই ঘণ্টা 3 যখন আসলো ভাবলাম এই ঈদে একসাথে শুনিয়ে দিলে কেমন হয়। আশা করছি ভালো লেগেছে এই আয়োজন। আর যদি ভালো না লাগে, কমেন্ট সেকশন খোলা রইল আপনাদের জন্য। গাইড করুন আমাকে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।